আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি নতুন একটি এপিসোড, যার নাম আমি দিয়েছি মায়ের উপর কালো জাদু। ঘটনাটি আমাকে সংগ্রহ করে পাঠিয়েছে নুসরাত আব্বু। আব্বু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার কিছু ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আজকে আমি আপনাদের সামনে যে ঘটনাটি নিয়ে এসেছি সেটা ঘটেছে তাসিফা নামের একজন আপুর সাথে। আমি তার মতো করে পুরো ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি। আমার নাম তাসিফা। আমাদের পরিবার বলতে ছিলেন আমার বাবা আরাফ হোসেন, আমার ছোট ভাই আশিক এবং আমার মা রেহানা পারভীন। বাইরে থেকে আমাদের ঘরটা 8-10টা সুখী পরিবারের মধ্যে একদম শান্ত ছিল। বাবা একটা প্রতিষ্ঠানে চাকরি করতেন আর মা ছিলেন আমাদের পুরো পৃথিবীর কেন্দ্রবিন্দু। আমাদের একটু কিছু হলেই মা অস্থির হয়ে যেতেন। কিন্তু বিগত বছর হঠাৎ করে আমাদের সেই হাসিমুখী সংসারে যেন এক অলক্ষ্যের ছায়া এসে পড়ল। শুরুর দিকে মায়ের পরিবর্তনটা এতই আস্তে আস্তে হচ্ছিল যে কেউ বিষয়টা গুরুত্বই দেয়নি। প্রথম খটকাটা লাগে আমার যেদিন আমরা একসাথে খেতে বসেছিলাম টেবিলে। মা চিরকাল রান্নায় কম ঝাল আর মশলা পছন্দ করতেন, কিন্তু হঠাৎ করেই তিনি 3-4 দিন ধরে এমন তিতকুটে অতিরিক্ত ঝাল রান্না করতেছিলেন যেন সবাই খেতে বসলেই বিরক্ত লাগে আর খাওয়া যায় না। সেদিন রাতে আমরা সবাই খেতে বসেছি। বাবা তরকারিতে এক চুমুক দিয়েই মুখ কুঁচকে বললেন, রেহানা, তরকারিটা আজ এত তিতা ও নোনতা লাগছে কেন? আর ঝালও অস্বাভাবিক। মা তখন ডাইনিং টেবিলের পাশে একদম নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিলেন। বাবার কথায় কোনো উত্তর দিলেন না, কেবল খুব ধীর গতিতে মাথাটা তুলে বাবার দিকে তাকালেন। আমি মায়ের মুখের দিকে মুখোমুখি হয়ে বসেছিলাম। মায়ের মুখের দিকে তাকাতেই হঠাৎ আমার গা শিউরে উঠল। মায়ের চোখের মণি দুটো অস্বাভাবিক রকম স্থির, চোখের একটা পলকও পড়ছিল না। সেই চেনা মমতাময় মায়ের মুখের আড়ালে একদম শক্ত আর ফ্যাকাশে একটা মুখ ছিল। বাবা আবার ডেকে বললেন, কি হলো, শুনছো? মা খুব ধীর ও ঠান্ডা গলায় বললেন, কই তিতা? তিতা হবে কেন? মশলা হয়তো একটু বেশি পড়ে গেছে, খেয়ে নাও। মায়ের গলার আওয়াজ ছিল, কোনো আবেগ ছিল না। মনে হলো মানুষের গলায় কোনো এক যন্ত্র কথা বলছে মায়ের ভিতরে। ছোট ভাই আশিক ভয়ে চুপচাপ খাওয়া শেষ করলো। দ্বিতীয় ভয়ঙ্কর ঘটনাটি ঘটে তার পরের দিন গভীর রাতে। আমি তখন নিজের ঘরে রাত 2টো পর্যন্ত জেগে পড়ছিলাম, আনুমানিক 2টো। হঠাৎ শুনলাম পাশের রুমের বাথরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে, আর তার থেকে খুব নিচু স্বরে ফিস ফিস করে কে যেন আস্তে আস্তে কাঁদছিল। ভাবলাম আশিক হয়তো দুঃস্বপ্ন দেখে কাঁদছে। আমি ঘরের দরজা খুলে করিডোরের দিকে বের হলাম। মায়ের ঘরের দরজাটা সামান্য ফাঁকা করা। কৌতূহল সামলাতে না পেরে ভিতরে উঁকি দিতেই আমার হাত পা বরফে জমে গেল। বিছানায় বাবা গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু মা নেই। মা ঘরের এক কোণে অন্ধকার মেঝেতে হাঁটুতে মুখ গুজে নিঝুম হয়ে বসে আছে। ঘরে কোনো আলো নেই, সব আলো নিভানো। কেবলমাত্র জানালার আলোয় মায়ের শরীরে ছায়াটা দেখা যাচ্ছে। আমি বুক চেপে ধীর পায়ে এগোলাম। মা, এত গভীর রাতে মাটিতে বসে আছো কেন? শরীর খারাপ লাগছে? আমার কথা শেষ হতে না হতেই মা ধীরে ধীরে মুখটা উপরের দিকে তুললেন। সেই অন্ধকারের মধ্যেও আমি দেখতে পেলাম মায়ের চোখের চারপাশটা কুচকুচে কালচে হয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হলো, মা আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে এক পাশ বাঁকা করে হেসে উঠলেন। তারপর একদম ঠান্ডা গলায় ফিসফিস করে বললেন, ওরা আমাকে ঘুমাতে দিচ্ছে না রে, ওরা বলছে আমাকে নিয়ে যাবে। কথাটা বলে উঠেই মা একদম স্বাভাবিকভাবে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন, যেন কিছুই হয়নি। সেই রাতেই আমি আর 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করতে পারিনি। আমার বারবার মনে হতে লাগলো যে মা আমাদের সামান্য কষ্টে ব্যাকুল হয়ে পড়তেন। সেই চেনা মা আর আগের মতো নেই, তার ভিতরে খুব ধীরে ধীরে অন্য কেউ বাসা বাঁধছে। সেদিনের পর থেকে আমাদের সংসারটা যেন এক অদ্ভুত বিষাদে ঢেকে গেল। মা আগের মতো সকালে উঠে হাসি মুখে কথা বলেন না, সারাদিন ঘরের দরজা বন্ধ করে বসে থাকেন। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, ঘর থেকে মাঝে মাঝে ফিস ফিস করে অচেনা ভাষায়
কিছু বিড়বিড় করার আওয়াজ পাওয়া যেত, যেন মা ঘরে একাই কারো সাথে গভীর আলোচনায় মগ্ন। ঘটনার তীব্রতা বাড়ল তার ঠিক 2 দিন পর। বিকালে বাবা কাছ থেকে ফেরার পর মার চা নিয়ে এলেন। চায়ের কাপটা বাবার টেবিলে রাখা মাত্র এক বিভৎস এক গন্ধে রুমটা ভেসে গেল। বাবা চায়ের কাপে চুমুক দিতেই থুতু ফেললেন। কাপের দিকে তাকিয়ে বাবার মুখটা আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেছে। চায়ের রংটা কুচকুচে কালো, আর তার ভেতর ভাসছে ছোট ছোট মরা পোকার মাটির কণা। বাবা ধমক দিয়ে বললেন, রেহানা, কি এসব? তুমি কি চায়ের মধ্যে কি মিশিয়েছো? কিন্তু মা এক বিন্দু মাত্র ভয় পেলেন না। একদম নিষ্পলক চোখে বাবার দিকে তাকিয়ে অদ্ভুত এক শীতল কণ্ঠে বললেন, যেটা তোমার রক্ত ঠান্ডা করবে সেটাই দিয়েছি। কথাটা বলেই মা এমন ভাবে হাসলেন যেন বাবার চোখ মুখ দিয়ে ভয় জমে গেল। আমিও আশিক পাশের ঘর থেকে দৌড়ে এলাম। মাকে দেখে মনে হচ্ছিল যেন আমাদের চেনা মা নন, কোনো অদৃশ্য শক্তির ইশারায় পরিচালিত এক কাঠের পুতুল। আসল বিভীষিকা নামলো সেই রাতেই। রাত 2টা কি 3টা বাজবে। হঠাৎ প্রচন্ড ঠান্ডা বাতাসে ঘরের সব জানালাগুলো একসাথে সজোরে বন্ধ করে খুলে গেল। পুরো বাড়ি কেঁপে উঠল। আমার ঘরের লাইটটা হঠাৎ টিপ টিপ করে জ্বলে উঠে ধূপ করে নিভে গেল। হঠাৎ করিডোর থেকে ভেসে এলো এক হাড় হিম করা শব্দ। কেউ যেন মেঝেতে ধারালো কিছু দিয়ে আঁচড় কাটছে। আমি নিজেকে আর সামলাতে না পেরে আস্তে আস্তে ঘরের দরজাটা সামান্য ফাঁকা করে উকি দিলাম। যা দেখলাম তা সারা জীবনেও ভোলার মতো না। মায়ের ঘরের দরজা বাইরে থেকে মায়ের ঘরের দরজার বাইরে মেঝেতে মা চার পায়ে উপর হয়ে বসে ছিল পুজো হয়ে। মায়ের হাত ও পায়ের নখ দিয়ে মেঝেতে আঁচড় কাটছিলেন। তার মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, মায়ের ঠিক মাথার ওপর সিলিং ফ্যান ঘেঁষে ভেসে আছে এক কুচকুচে কালো রঙের বিশাল এক ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তির কোনো স্পষ্ট চেহারা নেই, কেবল দুটো লাল টকটকে আলোর মতো চোখ জ্বলজ্বল করছে। সেই অন্ধকারের ছায়ামূর্তিটা থেকে এক বিকট শব্দ আসছিল, আর মা মেঝেতে মাথা ঠুকে ঠুকে সেই শব্দের সাথে সুর মিলিয়ে কি যেন একটা মন্ত্র পড়ছিলেন। আমি ভয়ে চিৎকার করে উঠতেই ছায়ামূর্তিটা এক নিমেষে উধাও হয়ে গেল, আর মা মেঝের ওপর মাথা নিচু করে নিথর হয়ে ঢলে পড়লেন। আমরা দৌড় দিয়ে মাকে তুলতেই দেখলাম মায়ের শরীর স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ঠান্ডা, আর মায়ের হাত পার ঘাড়ের কালো রঙের এক অদ্ভুত নকশা দাগ ভেসে আছে। একদম যেমনটা কোনো কালো জাদুর চিহ্নে দেখা যায় না, ঠিক সেরকম। সেই রাতের ঘটনার পর থেকে আমাদের বাড়ির উপর একদম বদলে গেল বাড়ির রূপটা। কোনো মারামারি চিৎকার হচ্ছিল না, কিন্তু পুরো বাড়ির বাতাসটা যেন এক থমথমে আর ভারী হয়ে রইল। বাড়ির চেনা আনন্দময় পরিবেশটাও রাতারাতি হারিয়ে গেল। এটা একটা অজানা আতঙ্ক চারপাশের দেয়ালে দেয়ালে জমতে শুরু করেছিল। বাড়ির মধ্যে অনেক অস্বাভাবিক ও ঘটনা ঘটতো, এবং বাড়ি থেকে মাঝে মাঝে পচা গন্ধ পাওয়া যেত। মা একদম অন্যরকম হয়ে গিয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের আর ভালোবাসা নিয়ে ডেকে রান্নাঘরে নিয়ে নাস্তা খাওয়াতেন না। সংসারে কোনো কাজ করা এগুলো কিচ্ছুই মা করতেন না। সারাদিন তিনি নিজের ঘরের দরজা জানালা বন্ধ করে ঘুটঘুটে অন্ধকারে বসে থাকতেন। ঘরের লাইট জ্বালানো তো দূরের কথা, সূর্যের সামান্য আলো তিনি সহ্য করতেন না। জানালার পর্দা একটু সরালেই হিংস্র পশুর মতো খেপে যে আক্রমণ করতেন। আর মাঝরাতে দরজার বাইরে কান পাতলে শোনা যেত মা ভিতরে কার সাথে জানি একা একা অচেনা ভাষায় কথা বলছে। সেই ভাষার একটা শব্দ আমাদের জানা ছিল না। মা মাঝে মাঝে নিজের ঘরের ভিতর একা একাই ধুমধাম সব জিনিস ভাঙচুর করতেন। আমরা ভয় পেয়েও বাইরে থেকে দরজা ধাক্কা দিলে বা ভিতরে যেতে চাইলে মা এক অদ্ভুত পুরুষালী ও বিকৃত গলায় চিৎকার করে আমাদের তাড়িয়ে দিতেন। মনে হতো সেই ঘরের বন্ধ দরজার পিছনে মা একা নন, অন্য কোনো ভয়ঙ্কর ও পৈশাচিক সত্তা তার পাশে বসে আছেন। ঘটনা আরো বাজে চরম ভয়ঙ্কর রূপ নিল তার ঠিক 3-4 দিন পর। বিকালের দিকে বাবা কাজ থেকে একটু জলদি বাড়ি ফিরলেন। মায়ের এই অস্বাভাবিক অবস্থা দেখে বাবা ভিতর খুবই দুশ্চিন্তায় ছিলেন।
ওনার মুখের হাসি একদম গায়েব হয়ে গিয়েছিল। বাবাকে দিন দিন একদম শুকিয়ে ফ্যাকাশে দেখাচ্ছিল। বাবা এসে ড্রয়িং রুমের সোফায় ক্লান্ত হয়ে বসে বললেন এবং হাত দিয়ে নিজের কপাল চেপে ধরে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমরা ভাবছিলাম আজকে হয়তো নিজের ঘর বন্ধ হয়ে থাকবেন মা, কোনো খাবার বা পানীয় স্পর্শ করবেন না, কিন্তু সবাইকে চমকে দিয়ে মা নিজে থেকেই নিজের ঘরের লক খুলে বেরিয়ে এলেন। ওনার পা ফেলার মধ্যে স্বাভাবিক মানুষের গতি ছিল না। মনে হচ্ছিল কাঠের পুতুলকে যেমন অদৃশ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রণ করে, ঠিক সেভাবেই মায়ের হাঁটা চলার ভঙ্গি ছিল। মা আমাদের কারো দিকে না তাকিয়ে সোজা রান্নাঘরের দিকে হেঁটে গেলেন। তারপর সেখানে গিয়ে গ্যাস জ্বালিয়ে চা বানাতে শুরু করলেন। বাবা দূর থেকে মায়ের রান্নাঘরে যাওয়ার দিকে একটু আশার আলো ফিরে পেলেন ভেবেছিলেন। তারপর আর কি, কিছুক্ষণ পর মা একটি কাচের কাপে করে গরম চা নিয়ে ড্রয়িং রুমে এলেন। বাবা এবং চায়ের কাপের সামনে বাবার টেবিলে রাখলেন, কিন্তু কাপটা টেবিলে রাখার সাথে সাথেই পুরো ড্রয়িং রুম যেন এক পিছড়ি পচা মাংসের গন্ধে ভরে গেল। ছড়িয়ে পড়লো পাশে থাকা এই আশিকের নাকের গন্ধটা গিয়েছিল, যাতে হাতের শার্টের হাতা দিয়ে নাক ঢেকে নিয়েছে। তিনি ভয়ে ভয়ে ও আতঙ্কে চায়ের কাপটার দিকে তাকালেন, মানে বাবার কথা বলতেছে। কাপের ভিতরের জিনিসটা দেখে আমাদের সবার গায়ের লোম খাড়া হয়ে গেল। ভিতরে রক্ত যেন জমে বরফ হয়ে গেল। চাটার রং দুধ চা ছিল না, দুধ চা বা সাধারণ চায়ের মতো ছিল না, সেটা একদম আলকাতরার মতো কুচকুচে কালো আর ঘন আঠালো এক তরল। আর সেই চায়ের ওপর ভেসে বেড়াচ্ছিল মরা মাছি, ছোট ছোট কালো বিষাক্ত পোকামাকড় মাকড়সা, আর অচেনা কোনো জায়গা থেকে তুলে আনা ভিজে যাওয়া কাপড়। বাবা রাগে আতঙ্কে সোফা ছেড়ে উঠে সজোরে দাঁড়িয়ে বললেন, তোমার শরীরের শিরাগুলো রক্ত ফুটে উঠেছে। তিনি চিৎকার করে বললেন, রেহানা, এইসব কি কি শুরু করেছো তুমি? তোমার কি সাধারণ মানুষের বুদ্ধিটুকু লোক পেয়েছে? বাবা প্রচন্ড ক্ষোভে কাপটা হাত দিয়ে একপাশে সরিয়ে দিলেন। চায়ের তরলটা মেঝেতে পড়তেই ছড়াতে সেই পচা গন্ধ আরো তীব্র হয়ে উঠল। কিন্তু মা বাবার এই তীব্র চিৎকারে একটুও ভয় পেলেন না। এক পাও পিছালেন না মা। তিনি কাঠের মূর্তির মতো সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর খুব ধীর গতিতে মাথা তুলে বাবার দিকে তাকিয়ে বললেন, যেটা খেলে তোমার বুকের ভেতরের তাজা গরম রক্ত বরফের মতো জমাট বাঁধবে, আমি তো সেটাই দিয়েছি। এত চেঁচামেচি করে লাভ নেই আরাফ, সময় তো হয়েই আসছে, আর মাত্র কয়েকটা দিন। কি ঘটতে যাচ্ছিল এই কয়েকটা দিন পর? আবার কোন বিপদের পূর্বাভাস দিল মা? জানতে চোখ রাখুন ফেয়ারগাস্ট এফএমে। আমি সিয়াম আসছি আপনাদের মাঝখানে মায়ের ওপর কালো জাদুর দ্বিতীয় পর্ব নিয়ে, খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।